গল্প আলগোছে ভালোবাসি। গল্প পর্ব 10। লেখিকা আজরিনা জ্যামি। অন্ধকার রাত, চারদিকে শুনশান। তার মধ্যে একটা রুমে নিভু নিভু বাতি জ্বলছে। চেয়ারে একজন মহিলা বাধা রয়েছে। সে চিৎকার করছে, বারবার তাকে ছেড়ে দিতে বলছে, তবুও যেন সামনের মানুষটার ভাবান্তর নেই। সে পায়ের উপর পা তুলে মহিলাটিকে ভালোভাবে দেখছে। হুট করে সে বলল, আরে আস্তে আস্তে, কানের পোকা মেরে ফেলবেন তো। এতক্ষণে রুমের 3টা বাতি জ্বলে উঠল। এতক্ষণ একটা বাতি জ্বলছিল, যা শুধু মহিলার উপর। পুরো রুম আলোকিত হলে মহিলাটা দেখল তার সামনাসামনি হুডি আস মাস্ক পরিহিত একজন বসে থাকতে দেখে তিনি অবাক হয়ে বলল, তুমি কে, আর আমাকে বা কেন উঠিয়ে এনেছো? আমি কে সেটা আপনার না জানলেও চলবে ডক্টর। এখন যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দিবেন, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। কি জানতে চাও তুমি? আজকে সকালে আহিয়ানা চৌধুরী জ্বরের ওষুধের সাথে কারচুপি করতে কে বলেছিল? কথাটা শুনে ডক্টর ভয় পেয়ে গেল আর বলল, কিসের কারচুপি? কি যাতা বলছো? আমি কিছু করিনি। আপনি বলবেন নাকি জীবন হারাবেন? যাকে তুলে আনতে পেরেছি তাকে গুম করাটাও কঠিন ব্যাপার না। কথাটা শুনে মনে হচ্ছে ডক্টর আত্মাটাই কেঁপে যাবে। এমনিতেই সে এসব কাজ করে না, এখন নেহাত টাকার প্রয়োজন ছিল বলে করেছে। এমনিতেও সে ভীষণ ভয়ে ছিল। সে তুতলিয়ে বলল, আমি কিছু করিনি। কথাটা শুনে সামনের মানুষটা হেসে উঠল আর বলল, আপনি কি বোকা নাকি? ভালো ভালো বলে ফেলুন, না হলে জীবনের ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলতে পারেন। হতে পারে আপনার কোনো প্রিয়জন। এবার ডক্টর ভয় পেয়ে কেঁদে দেয় আর বলে, আমি এটা করতে চাইনি, আমি এরকম করিও না, কিন্তু আমার বাবা অসুস্থ, অপারেশন করাতে হবে বলে অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আরও অনেক সমস্যায় আছি, নেই আমার কাছে কোনো টাকা পয়সা। আমি আমার বাবার একমাত্র সন্তান। বুঝলাম। আসল কথায় আসুন, কে বলতেছিল? আফিয়া খান। কি? জি হ্যাঁ, উনি আমাকে ফোন করেছিলেন। আশিয়ান চৌধুরী ফোন করার 1 ঘন্টা পরে তো আপনি আহিনা চৌধুরীকে চেক আপ করতে গিয়েছিলেন, তাহলে এইটুকু সময়ের ভেতর? তাছাড়া আপনি তো এবারে প্রথম গিয়েছেন সেখানে। জি আসলে খান আর চৌধুরী বাড়ির পার্সোনাল রেগুলার ডক্টর আমাদের ম্যাম, উনি এখন শহরে নেই, তাই আমাকে বলেন যেতে। আশিয়ান চৌধুরী জানায় আর আমার নাম্বার দেয়। তিনি কথা বলার 10 মিনিট পর আফিয়া খানের ফোন আসে। তিনি আমাকে অফার দেন, আমি প্রথমে না করি, কিন্তু উনি এমনভাবে বলেন যেন করলে আমাকে মেরে দিবেন। তাছাড়া উনি টাকার অফার করেন শুধু একটা ঔষধ দিতে বলে, তাই বাবার কথা ভেবে রাজি হয়ে যাই। আপনার নাম্বার পেলেন কোথায় আফিয়া খান? জানি না আমি। উনি শুধু আমার সাথে একবার ফোনে কথা বলেছিলেন, আর চৌধুরীর বাড়িতে ঢোকার আগে দেখা করে আমাকে শাসিয়েছেন আর ঔষধের নাম লিখে দিয়েছেন। টাকার জন্য আপনি এত বড় স্টেপ নিলেন? আপনি জানেন ওই ওষুধটা একটা মানুষকে রেগুলার দিলে কী হতে পারে? আমি সত্যিই জানি না ওটা কিসের ঔষধ। একজন ডাক্তার হয়েও জানেন না? না, কারণ আমি একজন সাধারণ ডাক্তার আর সরকারি হাসপাতালে চাকরি করি। দেশের সকল পড়াশোনা কমপ্লিট করেছি। আমি সত্যিই জানি না। মানে সত্যিই জানেন না? ওটা একটা মানুষকে দিলে রেগুলার 20 বার দিলে মানসিকভাবে আনস্টেবল হয়ে যেতে পারে। মানে বাংলায় তাকে বলে পাগল, পুরো পাগল হয়ে যাবে একজন মানুষ। আমি সত্যিই জানতাম না। আয়াত বুঝতে পারলো সত্যি মেয়েটা কিছু জানে না, না হলে নিশ্চয়ই এত কান্না করতো না।
মেয়েটাকে ছেড়ে দিল আর এটাও বললো টাকার জন্য যেন ভবিষ্যতে এরকম কিছু না করে। মেয়েটা তাকে ওয়াদা করে চলে গেল। আয়াত সব কিছু ভেবে ভাবতে লাগলো, হ্যাঁ, এতক্ষণে এখানে আয়াত ছিল। আয়াত নিজে সবার অগোচরে ঔষধ আনিয়ে খেয়ে নিয়েছিল। শরীরে হালকা জ্বর ছিল বলে দুপুরের দিকে জ্বর চলে যায়। মাথা ব্যথার ঔষধও খেয়ে একটু ঘুম দিয়েছিল। সন্ধ্যার মধ্যে সুস্থ। মধ্যরাতে ঘুমিয়ে যাওয়ার পর এসেছে। সন্ধ্যার পর মেয়েটাকে তুলে এনেছিলেন। আজ আয়াতের কাজ থাকায় জন্য আয়াতের খবর নিতে পারেনি। আয়াত ও সবাইকে বলেছিল ওর অসুস্থতার খবর যেন খানবাড়িতে না যায়। কিন্তু আপিয়া জানলো কিভাবে, এটাই মাথায় ঢুকছে না। আজকের কথা আরবকেও জানায়নি ও। ও বেরিয়ে গেল রুম থেকে, উদ্দেশ্য বাড়ি ফেরা। ও বাড়ির সামনে যেতেই দেখলো আয়াত চুপি চুপি বাড়িতে ঢুকছে। এখন বাজে রাত 2টা। এখন আয়াত বাড়িতে ঢুকছে, তাও আবার চুপি চুপি। যেটা দেখে আয়াত একটু অবাক হলো, কিন্তু ওকে তো কিছু জিজ্ঞেস করাও যাবে না। নানাভাবে কিছু না ভাবতে লুকিয়ে নিজের রুমে গেল। আসলে আয়াজ গেছিল একটা গোপন কাজে। আয়াজও একটা কিছু চিন্তায় আছে। পরের দিন সকালে সবার আগে আয়াজই নেমেছে। ব্রেকফাস্ট টেবিলে আশিয়ানকে বলল, ভাইয়া, তুমি ডাক্তারকে কোথা থেকে ফোন করেছিলে? আশিয়ান বলল, কোথা থেকে আবার? মোবাইল থেকে? আমি সেটা বলিনি। বলেছে মানে রুম থেকে নাকি? হ্যাঁ, ফোন তো আমার রুমেই ছিল, কিন্তু বোধহয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল, তাই ব্যালকনিতে গিয়েছিলাম। তখন ডাক্তার জানালো সে শহরে নেই, অন্যজনের নাম্বার দিল। আমি ওখান থেকে নোট করে ওখান থেকে কথা বলে নিচে এসেছিলাম। কিন্তু কেন? আয়াত তখন বুঝতে পারলো কাহিনী কি। আশিয়ান আর আপিয়ার ব্যালকনি পাশাপাশি। যেভাবে ওর আর আয়াজের, ওখান থেকে আপিয়া সব নোট করেছে। নিশ্চয়ই আশিয়ান জোরে জোরে নাম্বারটা নোট করেছে আর সব বলেছে। নেটওয়ার্ক সমস্যার জন্য। আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তেমন কিছু না, এমনি। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। সবাই রেডি হয়ে নিল, যে যার কাজে যাবে। আয়াত আজ ভার্সিটি যাবে। রেডি হয়ে বের হতে দেখলো আয়াজ বাইক নিয়ে অপেক্ষা করছে। আয়াজের সামনে দিয়ে আয়াত যাবে, তার আগে আয়াতের হাত ধরে বলল, রানী সাহেবা, আজকের জন্য আপনার বাহন এটাই, তাই কোনো কিছু না ভেবে বসে পড়ুন আপনার রাজামশাইয়ের পেছনে। আয়াত ভ্রুকুচকে বলল, যদি না বসি তো? তাহলে আর কি, তাকে তো জোর করে বসিয়ে নিয়ে যেতে হবে। বাইক থেকে নামুন, আগে নামুন, তারপর আমি বলছি। আজ নামলো। আয়াত বাইকের উপর চড়ে বলল, আজ আমি বাইক চালাবো আর আপনি পেছনে বসবেন। তুমি শিওর তুমি বাইক চালাবে? বাইক চালাতে ভালো লাগে না। সেদিন তো ঠিক ওই স্পিড কমিয়ে গেলেন। সেদিন বউর সাথে চলতে হচ্ছিল, তাই। সমস্যা নেই, আপনি শুধু বসুন। স্পিড কাকে বলে, কত প্রকার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ মালুম আজ কী হবে। বলে আয়াতের পেছনে বসলো। এটা অহনা, শাহানা, ইশরাত, আফিয়া সবাই দেখলো। ইশরাতরা সিটি দিল তো হোল করে উঠলো। আয়াত বাইক স্টার্ট করলো। সামনে আফিয়াকে দেখে ওর রাগ হলো। ওকে তো শাস্তি দেবেই আয়াত, তবে আপাতত থাক। আয়াত আস্তে আস্তে শুরু করলো। প্রথমে কিছু দূর গেল আস্তে আস্তে। তা দেখে আয়াত বলল, কী হলো এতক্ষণের হাওয়া ফুস? তোমরা মেয়েরা শুধু মুখেই পারো। তোমরা আর স্পিড ভেবেই হাসি পাচ্ছে এখন। আয়াত মুচকি হেসে বলল, শক্ত করে ধরে বসবেন, কিন্তু আবার উড়ে যায়েন না। এমনভাবে বলছো যেন তুমি বাইক না প্লেন চালাবে। সেটা তো দেখতেই পারবেন। বলে আয়াত স্পিড বাড়িয়ে দিল। যতটুকু আছে সবটুকুই দিয়েছে। মেন রাস্তার অনেক গাড়ি থাকবে দেখে শর্টকাট ফাঁকা রাস্তায় গেল। এত স্পিডে বাইক চালাচ্ছে। আয়াতকে শক্ত করে ধরে বসলো। আয়াজের মনে হচ্ছে যান বোধ হয় উড়ে যাবে। শুধু বাতাস আর বাতাস অনুভব করতে পারছে। আয়াজ বলল, স্পিড কমাও, আমার হার্টবিট কাঁপছে। আরে এতটুকুতে কাঁপাকাঁপি? স্পিড কমাও না। একটু আগে কি বলেছিলেন, মুখে শুধু মেয়েরা পারে? আমার ভুল হয়ে গেছে, স্পিড কমাও। কথা বলতে বলতে ভার্সিটি এসে গেছে। ও স্পিড আর না কমিয়ে সোজা ভার্সিটি গেট দিয়ে ঢুকলো।
এদিকে এত স্পিড বাইক ঢুকতে দেখে সকলে তাকিয়ে রইল। ও পার্কিংয়ে গিয়ে থামলো। ওকে নামতেও বললেও বিনা বাক্যে নেমে গেল। আয়াজ এখনও ঘোরের মধ্যে আছে। মাথায় হেলমেট ছিল বলে চুল ঠিক আছে। আয়াত বলল, কি এখন আপনার হাওয়া ফুস? বলে আয়াত হেসে উঠল। আয়াজ হেলমেট খুলে বলল, সরি, তোমাকে আন্ডার এস্টিমেট করা ঠিক হয়নি। যে মেয়ে ফাইটিং পারে তাকে বোঝা উচিত ছিল। বলে আয়াজ আয়াতের হাতে সত্যি বলল, এখন চলো ক্লাসে যাব। আয়াত কিছু বলল না। সবাই ওদের দেখছে। আয়াত বলল, আচ্ছা, আপনি তো সেদিন 3 জনকে তুলে নিয়ে গেছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা খবরে দেখা হলো, কিন্তু বাকি 2জনের কি হলো? আর তার সাথে যা হয়েছে সেটা কি আপনি করেছেন? কথাটা শুনে আয়াজ থেমে গেল আর একটু পাশ করে দাঁড় করিয়ে বলল, না, আমি কিছু করিনি। ওরা আমার কাছে নেই। যেদিন আপিয়ার সাথে বিয়ের কথা উঠল সেদিন জানতে পারলাম ওদের কেউ তুলে নিয়েছে, আর তারপরেই খবরে জানলাম। ওহ আচ্ছা, আমি ভেবেছিলাম আপনি করেছেন। না, করিনি। আমার প্ল্যান করা সকল কাজ একইভাবে পানিতে ফেলে দিবেন? আমি বুঝতে পারিনি। আপনার ভার্সিটিতে ভর্তি হওয়ার আরেকটা কারণ ছিল আপনাকে সাহায্য করা, তাদের শুনে শুনে ডাক্সের কথা বলা। আর আপনি কি করলেন? আপনার হাত থেকে অন্য কেউ কীভাবে নিয়ে যেতে পারে? আয়াজ আয়াতের দিকে তাকালো। ওর নিজের উপর ভীষণ রাগ হয়ে সেই কারণটা নিয়ে। আসলে আয়াজকে সিআইডি অফিস থেকে তথ্য দেওয়া হয় যে ওদের ভার্সিটিতে কেউ ড্রাগ সাপ্লাই করে। এদের বড় একটা গ্যাং আছে। এটা নিয়ে আয়াজ কথা বলার সময় আয়াত শুনে ফেলে। ও নিজেও তাদের ধরতে চায়। আয়াত এগিয়ে গিয়ে বলে ওকে সাহায্য করবে। আয়াজ প্রথমে ওকে না নিতে চাইলেও আয়াতের কিছু কথা শুনে পরে নেয়। এমনটা করার কারণ পরে যেন আয়াত বুঝতে না পারে সে সব ওর চাল ছিল। প্রথম দিন আয়াত প্রফেসর মাহবুবের সাথে দেখা করেছে এটা আয়াত জানে না। তবে মাঝখানে একবার দেখা করেছে শুধু এটা জানে আয়াজ। আয়াতের মাধ্যমে জানতে পারে তাদের আরও 2জন মাথা আছে। তাই তাদের ধরার জন্য ফার্স্টবার আয়াজ আর আয়াত প্ল্যানিং করে, সাথে আরাবের সাথে আলাদা প্ল্যানিং করে আয়াত। আয়াত বুদ্ধি করে আয়াজকে কিছু দেখায় না। ও বলে ফোন করবে, তখন ওখানে সব শুনতে পাবে। আয়াত সিগারেট খাওয়ার পর আয়াজকে ফোন করে যাতে ওর সিগারেট খাওয়ার ব্যাপারে ও না জানে। তারপর থেকে শুনতে পায় আর ওখান থেকে পৌঁছে যায়। তবে একটু দেরি হলে ততক্ষণ ওর শরীরে ইঞ্জেকশন পুশ করে ফেলে। এখন আয়াত অন্যদিকে ঘুরে বলল, আমার সব কষ্ট আপনি পানি ফেলে দিলেন। কিভাবে সবাইকে সহ্য করেছি এটা শুধু আমি জানি। ওই রকম একটা জায়গায় ভাবতেই শরীর ঘিন ঘিন করে। আয়াতকে নিজের দিকে ঘুরিয়ে গালে হাত রেখে বলল, আমি জানি তুমি কতটা কষ্ট করেছো। এটা নিয়ে আমার নিজের প্রতি রাগ হয়। বাট ট্রাস্ট মি, আমি সব কিছু ভালোভাবেই করেছিলাম। তবু বুঝতে পারলাম না কে নিয়ে গেল। আপনার দ্বারা আসলে কোনো কাজই হয় না ভালো করে। পরশুদিন লোকগুলোকে তো ধরলেন, কিন্তু তারা কিসের জন্য আমাকে তুলতে চাইছিল সেটা জানতে পারেননি এখনও। আমাকে ভোগ করতে নাকি কেউ তাদের সুপারি দিয়েছে? আর দিলেও কে সে, আর কোনে দিয়েছে, কিচ্ছু বের করতে পারেননি তারা আপনার হাতে থাকা সত্ত্বেও। এই ইনভেস্টিগেশন করেন আপনি, এই আপনার দূর। আহি একদম আমার কাজ নিয়ে কথা বলবি না। জান, কিছু বলবো না যদি আপনি প্রমাণ করে দেখান তারা আমাকে তুলে নিতে চাইছিল। আর কেনই বা নিতে চাইছিল? ওকে, আজ রাতের মধ্যেই তুই তোর খবর পেয়ে যাবি। বলে আয়াত আবার ওখান থেকে গেটের দিকে চলে গেল। আজ আর ক্লাস করবে না। আয়াত ওকে খেপিয়ে দিয়েছে আয়াতের যাওয়ার দিকে। আয়াত তাকিয়ে হেসে বলল, যাও আয়াত যাও, তাদের থেকে যে করেই হোক সত্যিটা বের করো। এজন্যই তো ড্রাগসের ডিলারদের নিয়ে এতগুলো কথা বললাম। আমি জানি এর পেছনে কে আছে, তবু আমি চাই তুমি জানো আর বের করো। অনেক তো হলো, এখন তোমার সত্যিটা জানার সময় হয়েছে। আমি নিজেও দেখতে চাই তুমি আমার জন্য কি কি করতে পারো। আয়াজ গোডাউনে ঢুকে দেখে সবাই আহত হয়ে পড়ে আছে, কারো জ্ঞান নেই। আজ ইশারা করলেই একজন পাইপ নিয়ে আর ওদের গায়ে মারে। গরম পানি বর্ষণে সবগুলো হুড়মুড় করে উঠল আর চিৎকার করতে লাগলো আর বলল ছেড়ে দিতে। 5 মিনিট পর পাইপ বন্ধ হলো। শরীর দিয়ে সকলের ধোঁয়া উঠছে। ওদের মধ্যে যে প্রধান সে বলল, ছেড়ে দেন আমাদের, যা করেছি ভুল করেছি, মাফ করে দেন।
আমরা কোনোদিন আর ওই মেয়ের দিকে হাত বাড়াবো না। আয়াজ আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসে আছে চেয়ারে। ওর পাশে দুজন বডি বিল্ডার দাঁড়িয়ে আছে। আয়াজ বলল, আচ্ছা তা বেশ, তো ওই মেয়েকে রেখে অন্য মেয়ের দিকে হাত বাড়াবি বলছিস? না না, আমরা কোনো মেয়ের দিকেই আর হাত বাড়াবো না। হাত বাড়ানো তো দূর, তাকেও দেখবো না। সাউন্ডস গুড। তা আমি যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দিবি। যদি চালাকি করিস, না হলে এখানেই আত্মা বেরিয়ে যাবে শরীর থেকে। লোকটা ভয়ে ডুব করল, কারণ সেদিন আজ ওদের কম মারেনি। সাথে এখানে আসার পর থেকে ওদের খেতে তো দূর, অনেক টর্চার করছে। আজ বলল, কি উদ্দেশ্য তোরা মেয়েটাকে নিতে চাইছিলি? তখন তাড়াতাড়ি করে লোকটা বলল, ভোগ করতে। কথাটা শুনে আয়াজের জল শক্ত হয়ে গেল। ও পাশে রাখা একটা ছোট্ট চাকু দিয়ে কপাল থেকে বাম কপালটুকু পোঁচ দিয়ে দিল। হুট করে এক কর্মকাণ্ডে সবাই আটকে উঠল। লোকটা চোখের উপর হাত দিয়ে তাড়াতে লাগলো আর চিৎকার করলো। তা দেখে সকলের অন্তরাত্মা কেঁপে উঠল। ওই লোকটার পেটে লাথি মেরে বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার জান পাখির দিকে নজর দেস? আজকে তোকে শেষ করেই ফেলবো। বলে লোকটাকে এলোপাতাড়ি মারতে লাগলো। তারপর বাকির দিকে ঘুরল। সকলে ওর ঘোড়া দেখেই কেঁপে উঠল। ওদের দিকে এগিয়ে যাবে, তাদের মধ্যে একজন কেঁদে উঠল, বস মিছা কথা কইছে, আমরা তারা ভোগ করার জন্য উঠাইতে চাই নাই আমরা। কথাটা শুনে পাশের একজন ওর মুখ চেপে ধরল, কবি না কিছু কবি না? চুপ করে বস জানলে জিব্বা কাইটটা ফেলবো, সাথে মাইরাও ফেলবো। এবার ছেলেটা হাত ছড়িয়ে চিৎকার করে বলল, আরে এনে থাকলে উনি বাঁচতে দেবে মনে কর তোমরা? আজ আস্তে আস্তে তার সামনে গিয়ে বসে বলল, ঠিক বলেছিস, সঠিক উত্তর না পেলে তোদের বস কটাকে মেরে ফেলবো। আর যদি সত্যি বলিস তাহলে সকলকে বাঁচার একটা চান্স দেবো। বলবো সব বলবো। বল, কে বলেছিল তোদের অন্ধকারের রাজা জেকে তার নাম? কথাটা শুনে আজ অবাক হলো, কারণ অন্ধকারের রাজা জেকে এর নামটা তার কাছে নতুন নয়। সে আগে থেকেই জানে, আজ পর্যন্ত জেকে কেউ কেউ দেখেনি। এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করে না। কিন্তু এরকম একটা লোক আয়াতকে কেন উঠাতে চাইবে? ও বলল, তুই চিনিস তাকে? দেখেছিস কোনো দিন? না দেখি নাই, এমনকি আমাকেও এনের কেউ দেখে নাই। আমাকেও সাথে তো খালি ফোনে কথা হয়, তাও খালি বসের সাথে, যারা আপনি একটু আগে মাইরা আত্মমরা করলেন। ও তা, মেয়েটাকে তুলতে চাইছিস কেন? জানি খালি ফোনে কইছিল মেয়েটাকে উঠাইয়া তার গোডাউনে নিয়ে যাইতে। আর আপনার তারপর উঠাইয়া পরে আপনারা উঠাইয়া ফোন দিলে উনি লোকেশন কইব। আমাকে ওঠানোর কথা ছিল। হ, কিন্তু কেন? জানি না। তা গোডাউন কোথায়? আমি জানি না, আমি এই লাইনের নতুন। আজ সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ বলতে পারলো না। ও রেগে বেরিয়ে আসলো। ও বসের ফোনও নিতে চাইছিল, কিন্তু ফোন বসের কাছে নেই। এদিকে এতক্ষণে ব্যথায় কাতরাতে থাকা লোকটা এতক্ষণ কাতরালেও তার মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, কত হম্বিতম্বি তোমরা, অথচ তুমি জানোই না যে কে আর কেউ না, তোমার কাকাই। আর এই সব কিছু তোমার কাকাই করতে বলেছে। তোমাকে যতই আঘাত করে আঘাত করো, আমি তোমায় বলবো না। তুমি যখন আমায় মারলে তখন বুঝেছিলাম আমরা ধরা পড়ে যাব, তাই তো ফোনটা ফেলে দিয়েছি আমি। আর যাদের জিজ্ঞেস করলে তাদের ধারণাই নাই যে জেগে কে। আমি জানতাম তুমি আমার কথা শুনে রেগে যাবে আর আমাকে মারবে, তাই তো বলেছি যাতে আমায় আত্মহত্যা করো, তবু প্রশ্ন জিজ্ঞেস না করো। আর আমি জানি ওদের কথা বিশ্বাস করে নিয়েছো, তাই আমাকে আর পরে জিজ্ঞেসও করবে না, কারণ আমি খারাপ হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক নই। একটা সময় লোকটা আমায় বাঁচিয়েছিল, যার জন্য আমি সারা জীবন ওর জন্য আটকে আসি। না হলে তোমায় ঠিক বলে দিতাম। যদিও আমার ভালো করার একটু ইচ্ছে নেই, আমি জানি আমার মৃত্যুর সন্নিকটে। আজ বাড়ি ঢুকলো দুপুরে, সবাই অফিসে, কিন্তু সে আজ অফিসে যাবে না। ও মায়ের রুমের পাশে দিয়ে যাওয়ার সময় শুনতে পেল, আরে আমার বাবাটা দুপুরে খেয়েছ? হুম হুম, আমরা পরের বার অনেক মজা করব, আমার সোনা ছেলে, আই লাভ ইউ। কথাগুলো শুনে আয়াজ দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে গেছে তার মা কাকে এভাবে কথা বলতে দেখে। ও কিছু না ভেবেই মায়ের রুমের ভেতর ঢুকে পড়ল। হুট করে
কারো আগমনে আলিয়া চৌধুরী একটু হকচকিয়ে ওঠেন। তখন পেছনে থেকে কারো আওয়াজ পান, মা, তুমি কার সাথে কথা বলছিলে? তিনি ফোনটা নামিয়ে পেছনে তাকে দেখলেন আয়াজ দাঁড়িয়ে। আয়াজকে দেখে একটু ভয় পেল, কারণ আয়াত বলেছে এখন কাউকে কিছু না জানাতে। তাই তিনি স্বাভাবিকভাবে বললেন, আর একটা পিচ্চি, তুই জানিস পিচ্চিটা তো কিউট। কোন পিচ্চিটা আর কার কথা বলছো? আরে মলে এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তার সাথে একটা পিচ্চি ছিল 10 বছরের। আজ বান্ধবী ফোন দিয়েছিল, তাই সে বলেছে সেও কথা বলবে, তাই আমার সাথে কথা বলল। তোমার কোন বান্ধবী? তুই চিনবি না, বাদ দে। তা তুই এই সময় বাড়িতে? এমনি ভাবলাম বাবা অফিসে, আমি একটু রেস্ট নেই। ওহ আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। পিচিটাকে তুমি আই লাভ ইউ বলেছিলে মা? আয়েশা তালুকদার মুচকি হেসে বলল, কেন? তাকে আই লাভ ইউ বলেছি বলে কি তুই জেলাস হচ্ছিস? তুই জানিস ওকে দেখে মনে হয়েছিল, ইস, ওর মতো যদি আমার একটা ছোট্ট ছেলে থাকতো। কথাটা শুনে আয়াজ একটু থমকে গেল। ওর মনে পড়ল সব ঠিক থাকলে আজ ওরও ভাই থাকতো। মা তো অনেক শখ করেই ওর ভাইকে গর্ব এনেছিল। ওর চোখটা ছলছল করে উঠল। ও পেছনে ঘুরে বলল, না না, আমি জেলাস হব কেন? তুমি খাবার বাড়ো, খুব ক্ষুধা লাগছে, আমি ফ্রেশ হয়ে আসি। বলে আয়াত চলে গেল। 1 মিনিটও দাঁড়ালো না। তা দেখে আলিয়া চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন। ও বুঝতে পেরেছে আয়াজ থমকে গেছিল ওনার কথা শুনে। তবে এটা ভেবে স্বস্তি হলো আয়াজ বুঝতে পারেনি। তিনি ছেলের জন্য খাবারের ব্যবস্থা করতে নিচে গেলেন। এদিকে আয়াজের বারবার মায়ের কথা মনেই পড়ছে। সেদিন ওর মা রক্তাক্ত অবস্থায় পড়েছিল, ভাবতেই কান্না আসতে চায়। ও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে, কিছু ভালো লাগছে না ওর, নিচে যেতেই দেখে ওর মা হেসে ওর জন্য খাবার নিয়ে বসে আছে। মায়ের মুখে হাসি দেখে ওর মনটা খারাপ দূর হয়ে যায়। ওই যে একটা কথা আছে না, মায়ের মুখের হাসি যেন পুরো পৃথিবী হাসে। আজ মুচকি হেসে বসে বলল, তুমি খেয়েছো? না, ইশরাত আসলে খাবো। আয়াজ, আজ আমার সাথে বসো না। ইশরাতের আসতে এখনও 1 ঘন্টা দেরি, কারণ ওর ক্লাস আছে এক্সট্রা। দূর পাগল ছেলে, ছেলে মেয়েদের না খাইয়ে খেলে তৃপ্তি লাগে না। একদিন তৃপ্তি না হলে কিছুই হবে না তো। তুমি বসো, আজ তোমার ছেলে তোমায় খাবার বেড়ে দেবে। বলে আয়াজ খাবার বেড়ে দিল মায়ের প্লেটে আর বলল, এই যে এখন ভালো মেয়ের মতো খেয়ে নাও। ইশরাত আসুক না, তাছাড়া আপাও তো আছে বাড়িতে। আজ আমি ছেলে আর মায়ের মাঝে কাউকে দেখতে চাই না। এখন তুমি শুরু করবে নাকি আমি রুমে চলে যাব না খেয়েই? দেখো ছেলের কাণ্ড। মা, আচ্ছা আচ্ছা, খাচ্ছি আমি, বলে তিনি খাওয়া শুরু করলেন। আয়াজও শুরু করলো। আয়াজ ওর মাকে দেখে খাওয়াচ্ছে, আর ওর উপর থেকে আলিজা চৌধুরী এটা দেখে মুচকি হাসলেন। কিন্তু কিছুক্ষণ পর তার মুখের হাসি মিলিয়ে গেল। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি অস্ফুট সুরে বলে উঠলেন, আলিজা চৌধুরী, তোমার জীবনে প্রকৃত প্রাপ্তি বলে কিচ্ছু নেই। তোমার জীবনের প্রাপ্তির খাতায় টোটালি জিরো। হায়, তোমার এই আফসোস, এই দীর্ঘশ্বাস তুমি কাকে দেখাবে? এ আহি, তুই ক্লাস শেষ করে আজ বাড়ি আসবি? আরবের এমন কথায় আয়াত একটু অবাক হয়। ও ক্লাস থেকে বাইরে এসে বলল, কেন, কিছু হয়েছে? মা, আয়াত উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মায়ের? মা বিরিয়ানি রাঁধছে, আপা তাড়াতাড়ি খাইয়া যান। তুমিও না ভাইয়া, তুই আসবি তো নাকি? মায়ের বিরিয়ানি মিস করব? কখনোই না, আমি আসছি এখনই। ক্লাস আর এক্সট্রা আছে, আমি করব না। আসার সময় চকলেট নিয়ে আসিস, তোকে আইসক্রিম নিয়ে আসিস, না লাচ্ছি আনিস? কোনটা আনবো সেটা আগে বলো। আলাপের জন্য চকলেট, তোর জন্য আইসক্রিম, আর আমার জন্য লাচ্ছি, আর মায়ের জন্য 3টাই। আয়াত হেসে ফেলল আর বলল, ঠিক আছে, সবার জন্য 3টা করে আনছি। সাবধানে আসিস, রাখছি।
বলে আয়াত ফোন রেখে ভেতরে গিয়ে ব্যাগ নিয়ে বের হলো। বের হতেই মনে পড়লো ও তো আজ স্কুটি আনেনি। ও পেছনে তাকালো, দেখলো আফিয়া ওর দিকে তাকিয়ে আছে। তখন পেছন থেকে রোজা ডাক দিল। ও রোজার দিকে এগিয়ে গেল। রোজা বলল, এখনই কোথায় যাস? ক্লাস আছে তো। আমি করব না। ও আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল। কি? কাল তো শুক্রবার। কাল মিস্টার আরাপ আমাকে একটা রেস্টুরেন্টে ডেকেছে। বাপরে, তাহলে তুই তলে তলে টেম্পো চালাও? আরে আমার পুরো কথা শোনা গিয়ে। রোজা গড় গড় করে সব বলে দিল। আয়াত মুচকি হাসলো আর বলল, তো যাবি? তাই আমাকে বলছিস কেন? তুই আমার সাথে যাবি, একা যেতে কীরকম লাগে? কোনো রকমই লাগবে না। সর, আমার তাড়া আছে। গেলাম আমি। আহি প্লিজ। তোকে যেতে বলেছে, আমাকে সাথে নিতে বলেনি। এমন করিস কেন? না বাবু, আমি তোমাদের মাঝে নেই। আমার মনে ভয় হচ্ছে উনি কী না বলবে। টেনশনে আমার ঘুমোই হচ্ছে না। আর এত টেনশনের কিচ্ছু নেই। বিসমিল্লা বলে বাড়ি থেকে বের হবি, সোজা রেস্টুরেন্ট। আহি, তুই থাকলে আমি সাহস পেতাম। তুই এমনিতেও সাহসী মহিলা। এখন ডব ডব দিস না প্লিজ। আরে যা, ভয়ের কিছু নেই। ব্যাকুতিক কিছু হলে আমায় ফোন করিস। যা, আল্লাহ হাফেজ। বলেই আয়াত হেসে হাঁটা ধরল। রোজা বেচারা কিছুই বলতে পারল না। আয়াত একটা ক্যাব ডেকে নিল, তারপর সব নিয়ে বাড়িতে গেল। ও বাড়িতে যেতেই যেন ওদের বাড়িতে ঈদ লেগে গেল। আলাপের খুশি আর দেখে কি, আয়েশা তালুকদারও মেয়েকে দেখে জড়িয়ে ধরল। শুনেছি মেয়ের জ্বর ছিল কাল, আর সেটা আসিয়ান জানিয়েছিল। তাই আজ মেয়ের পছন্দের বিরিয়ানি রান্না করেছে। আনাপ গিয়ে আয়াতের কপালে হাত দিয়ে বলল, দেখি দেখি তোমার জ্বর আছে কি না। আমি একদম সুস্থ আছি আনাপ। সুস্থ না থাকলে কি ভাইয়া আইসক্রিম আনতে বলতো? সেটাই। আজকে তো তুমি আমায় খাইয়ে দেবে, ঠিক আছে? তারপর 3 ভাই বোন মিলে খেতে বসলো। কাড়াকাড়ি হলো, তা দেখে আয়েশা তালুকদার হাসলেন আর বললেন, এখন এখানে আসিয়ানটা থাকলে আমার পরিবার সম্পূর্ণ লাগতো। খাওয়া দাওয়া শেষ করে আরাব আয়াতকে নিয়ে নিজের রুমে গেল। আয়াত মুচকি হেসে বলল, তাহলে কাল আরাব চৌধুরী রোজা আহমেদকে মনের কথা বলবে? আরাব মুচকি হেসে বলল, অনেক দিন তো হলো, লাগছে ভালোবাসা এখন না হয় একটু প্রকাশই পাক। ভালোবাসলাম, বুঝলাম। তা মেয়ের বাবা জানে? জানে। যদি কাল সব ঠিক হয়ে যায় তাহলে পরের শুক্রবারে বিয়ে। কি? বাবা ছোটো ভাইকে ছাড়াই বিয়ে করবে? আর আরাব চৌধুরী এভাবে লুকিয়ে বিয়ে করবে নাকি? অনুষ্ঠান পরে করব, বাবাকে আসিয়ানকে নিয়ে। তবে বিয়েটা সেরে ফেলবো সামনের শুক্রবার। বয়স তো অনেক হলো, আর দূরে থাকা সম্ভব না। আস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কী বলো এইসব? এখানে আমার কি বলেছি যে তোর আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলতে হলো? হায়াত মেকি হেসে বলল, কিছু না কিছু না, কিন্তু তুমি যে বিয়ের কথা ভাবছো, যদি মেয়ে রিজেক্ট করে দেয়? সে আরবকে রিজেক্ট করলেও আইজানকে পারবে না, কারণ সে আইজানকে। আয়াত ব্রুকুসকে বলল, কি? কিছু না। তা রোজাকে সব জানানোর প্ল্যান করেছো? আচ্ছা, তাহলে তোমাদের মতো করে সব ঠিক করে নাও। যদি বিয়েটা হয় তাহলে তোকেও থাকতে হবে আগের দিন থেকেই। আমি পারবো না। কেন? কারণ সেখানে বাবাকে আনতে হবে, আর সেটা আমি আনবো। মানে? অভিমানটা এত বড় করে দেখো না ভাইয়া। তোমার জীবনের ইম্পর্টেন্ট দিন বাবাকে ছাড়া কখনোই সম্ভব নয়। তাছাড়া বিয়েতে মা বাবার উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বাবাকে সব জানিয়ে দিবি। আমি আর বাবা সামনাসামনি কখনো না। সব ম্যাটার আগে আমি ওনাকে ফেস করতে চাই না। সম্পূর্ণটা শেষ না করে আবেগী মানুষ সে থাকবে আইজেনকে বাবা হিসেবে, আরাবের নয়। তুমি মাস্ক পরে বিয়ে করবে, বাকিটা মাকে বুঝিয়ে দেব। তুই করতে পারবি? অবশ্যই। ডক্টর এএসি এর কাছে অসম্ভব বলে কিছু নেই। এখন হয়েছে, যাও অফিসে যাও। আমি আজকে যাব না। কেন? এমনি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে রেস্ট নে। নাকি এখানে নিবি? না, বাড়ি যেতে হবে।
দাদু ভাইয়ের শরীরটা ভালো যাচ্ছে না। আচ্ছা তাহলে চল, ড্রপ করে দিই। না, আমি ক্যাব ডেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আয়াত আর আরাব বের হলো। গাড়ি আসলে আলাপ আয়েশা তালুকদার এর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আয়াত আয়াত বাড়ির গেটের কাছে আসতেই দেখলো আয়াজের গাড়ি, মানে আয়াজ বাড়িতে আছে। তখনই আফিয়ারা চলে আসলো। আয়াতকে দেখে আফিয়া বলল, কিরে আই, তুই না আরও আগে বের হলি? আয়াত মুচকি হেসে বলল, আর বলো না, বাড়ির রাস্তা ভুলে গেছিলাম। ড্রাইভারকে ঘুরিয়ে ঘুরিয়ে মেরেছি, ভাগ্যিস উনি আমাকে রাস্তায় ফেলে দেননি। কথা শুনে আফিয়ার মুখে হাসি দেখা গেল। ও মনে করলো হয়তো ওর কাজ সফল হয়েছে। আফিয়ার হাসি দেখে আয়াতের হাসিটাও প্রসারিত হলো। আয়াত অহনাকে নিয়ে বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকে নিজের রুমে যাওয়ার সময় ওর দাদুভাইয়ের রুমে একজন বিদেশি লোককে দেখলো, যে আহনাব চৌধুরীর সাথে কথা বলছে। তা দেখে আয়াত সেদিকে এগিয়ে গেল। লোকটা ইংরেজিতে বলল, তার মানে এটা আপনি আমাদের দেবেন না? আহনাব চৌধুরী বললেন, না। দেখুন, ওটা আমাদের দেশীয় সম্পত্তি, তো কি হয়েছে, ওটা আমাদের অধিকার, কারণ ওটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেটা আপনাদের দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া ওটার জন্য কত লোক মুখিয়ে আছে তা কি আমি জানি না? ওটা আমাদের, আর ওটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর বেশি বাড়াবাড়ি করলে আপনার নামে কেস করা হবে। আর আপনাদের দেশের আইন আর শাস্তি তো আমাদের দেশের থেকেও করা, তাই না? আপনি এখন আসতে পারেন। লোকটা কিছু না বলে চলে গেল। আয়াত ভেতরে ঢুকে বলল, দাদু ভাই। আহনাব চৌধুরী আয়াতকে দেখে তার কাছে ডাকলেন আর বললেন, আমার মায়ের কোনো দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের ছেলে হলো এটা। আয়াত হেসে বলল, নিশ্চয়ই ওটার জন্য এসেছে, যার দাম 1500 কোটি টাকা। তার কথা শুনলে যে কোনো আত্মীয় সে যে চলে আসবে। এখন বুঝতে পারলাম না মা কেন আমায় এটা রক্ষা করার দায়িত্ব দিয়েছিল। এটাকে পাওয়ার জন্য অনেক লোক মুখিয়ে আছে। সেটাই, যার জন্য চৌধুরী বাড়িতে নেমে এসে দুর্যোগ, আর তার জন্য আমি হয়েছি এরকম। আহনাব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। বাইরে থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে নাও। আয়াত কিছু বলল না, চলে এলো নিজের রুমে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। খাওয়ার জন্য ডাকলেও সে জানালো সে খাবে না। রাত হয়েছে। আয়াত অপেক্ষা করছে আয়াজের জন্য। ও জানে আজ আয়াজ আসবে। ব্যালকনির দরজা খোলাই আছে। বেশ রাত হয়েছে, 10টা বাজতে চলল, কিন্তু আয়াজ এখনও আসছে না দেখে আয়াত একটু চিন্তা করলো, আয়াজ কি আজ আসবে না? ও জানে আয়াজ দুপুরে ফিরেছে আর বের হয়নি। এসব ভাবতে ভাবতেই আয়াজ এসে হাজির। আয়াজ পেছন থেকে বলল, জামের অপেক্ষা করছিলি বুঝি? আয়াতের মাথা উঁচু করে আয়াজকে দেখে বলল, না, ভাবছিলাম আপনার কাজটা আপনি করতে পারেননি বোধ হয়, তাই আসবেন না। আজ ইমদাদ খান কখনো কথার বরখেলাপ করে না। বলছিলাম রাতে জানাবো, আর এখন রাত হয়েছে। তার আগে এটা বলো, যদি আমি সঠিক খবর জানাতে পারি তাহলে তুমি কি করবে? কি করব আবার? তোমার কাছে কিছু চাইলে দেবে? হেয়ালি না করে বলুন, কি জানতে পেরেছেন? না, আমি এত কষ্ট করে কাজ করলাম, তুমি কিছু দেবে না? এটা ভালো দেখায় না। আচ্ছা, কি চান? আয়াতকে নিজের কাছে এনে বলল, যদি বলি তোমাকে? আয়াত অন্যদিকে তাকিয়ে পড়ল, যেটা করেছেন সেটা আপনার দায়িত্ব, কারণ তারা আপনার বউকে তুলে নিতে চাইছিল। বউর সাথে রোমান্স করাটাও একটা দায়িত্ব। কিসের মধ্যে কি আনছেন? ওহ, কিছু আনছি না, ন্যায্য কথা বলছি। তার মানে আপনি কথা ঘোরাচ্ছেন? আপনি আসলে কিছুই জানতে পারেননি। আয়াজ ইমরাদ খান কথা ঘোরায় না। আচ্ছা তাহলে আগে বলুন, তারপর আপনার কথা ভেবে দেখব। ওকে তাহলে শোনো, তোমাকে একটা লোক ওঠাতে চেয়েছিল, তার নাম জেকে। তাকে কেউ দেখেনি, তাকে চেনেও না। আর লোকটা তোমাকে কেন তুলতে চাইছিল এটাও জানে না ওরা। জেকে? জেকে কে? আয়াজ ভাবলো আয়াতকে জানানো যাবে না, তাহলে টেনশন করবে। তাই বলল, তেমন কেউ না, হয়তো বড় গলির কোনো মাস্তান হবে। যে তোকে পছন্দ করে, আমি এর আগে তার নাম শুনিনি। তবে সমস্যা নেই, আমি খুঁজে বের করব কে সে, আর আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। কথাটা শুনে আয়াতের ভীষণ হাসি পেল। খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করলো। আয়াত জানে কে,
কেন তাকে ওঠাতে বলেছিল, কিন্তু আয়াজ তো আর জানে না। আয়াজ জানে। আয়াত নিজেকে সারানোর চেষ্টা করে বলল, অনেক হয়েছে, এখন যান, বেশ রাত হয়েছে, আমি ঘুমোবো। তুমি বলেছিলে আমারটা ভেবে দেখবে, তো ভেবে দেখবো বললাম তো। কখন ভেবে দেখবে? রাত শেষ হয়ে গেলে? হ্যাঁ, তাই। আয়াজ আয়াতকে নিজের আরও কাছে টেনে বলল, কানের কাছে ফিস ফিস করে বলল, আমি তো তোর জামাই, এত ভাবাভাবির কী আছে শুনি। কথাটা আয়াতকে অদ্ভুত অনুভূতি দিল। আয়াজ আয়াতের গালে হাত দিয়ে ওকে আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর আয়াতকে ছাড়ল। আয়াত আয়াজের অনেকটা কাছে, তাই নিজেকে ছাড়াতে আয়াত বলল, বাড়ি যান আয়াজ। আয়াজ হেসে আরও শক্ত করে ধরে বলল, তোমার মুখে তুমিটাই বেশ মানায়, বুঝলে। সেদিনকে ঘোরের মাঝে তুমি করে বলেছিলাম বুঝি? বলেছিলে তো। আমি চাই তুমি আমাকে সব সময় তুমি করেই ডাকো। দিন না ডাক, সমস্যা নেই, আমার আদায় করতে জানি। বলে আয়াতকে ব্যালকনিতে নিয়ে গেল আর রেলিংয়ে বসিয়ে দিল। তারপর বলল, কি হলো, বলবি না? না। শুনে আয়াতকে দিল এক ধাক্কা। আয়াত পড়ে যাবে ভেবেছিল, কিন্তু ওর এক হাত বাহু ধরে আছে। আয়াত ছেড়ে দিলেই ও পড়ে যাবে। আয়াত তাড়াতাড়ি করে বলল, কি করছেন কি, পড়ে যাবে তো। এখন বল, আমাকে তুমি করে বলবি কি না? না করবি তো ব্যালকনি থেকে ফেলে দেব। কথাটা শুনে আয়াত অবাক হলো, আয়াজের দিকে তাকালো। আয়াত বলল, দেন ফেলে, আমি বলবো না। আয়াজ ওর হাতটা ঢিল করলো। তা দেখে আয়াত পড়ে যাবে ওর হাত দিয়ে আয়াজের হাত শক্ত করে ধরলো। আয়াজের খুব রাগ হলো। ওকে জোর করে কেউ কিছু করা, এটা ওর পছন্দ না। আয়াজ এবার বলল, এখনও কি বলবি যে তুই আমাকে তুমি করে বলবি না? আয়াত রেগে বলল, না বলবো না। দেখি আপনি না বলবো না, দেখি আপনি কি করতে পারেন। এই আহিয়ানা আয়াত চৌধুরীকে কেউ জোর করে কিছু করাতে পারেনি। আজ মুচকি হেসে বলল, আমি কখন বললাম তোকে জোর করে তুমি বলাবো? আমি তো ভালোবেসে তোকে তুমি বলাবো। বলে আয়াতকে এক টানে নিজের বুকের ওপর নিয়ে এলো। আয়াজের চোখের দিকে তাকালো। ওর চোখটা আয়াতকে অদ্ভুতভাবে টানছে। তা দেখে আয়াজ ওকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আয়াজ ওর দিকে এগিয়ে যাবে, তখন আয়াত বলল, আয়াজ তুমি কি করছো কি? এবার আয়াজের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। আয়াজ সোজা হয়ে দাঁড়ালো আর বলল, আহিয়ানা আয়াত চৌধুরীকে ব্যালকনি থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েও তুমি বলানো গেল না। সেই আহিয়ানা আয়াত চৌধুরী সামান্য আমি তাকে কাছে যেতেই তুমি বলে ফেললো। হাউ ইজ দিস পসিবল? নিজের উপর নিজের খুব গর্ব হচ্ছে এখন আমার। আয়াত কিছু বলল না। ওর এখন নিজের উপর রাগ হচ্ছে, সাথে বেশ লজ্জাও পাচ্ছে। তখন কি হয়েছিল কে জানে। আয়াজ আবার বলল, এরপর থেকে যখন তোমার মুখে আমার জন্য শুধু তুমিই শুনি, তাহলে নিজের স্টাইলে তোমার মুখ থেকে তুমি বের করব, মনে রেখো। বলে আয়াজ ব্যালকনির দিকে গেল আর যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এদিকে আয়াজ সব মনে করে হাসলো। আয়াজ চুপে চুপে বাড়ি ঢুকলো আর স্টাডি রুমে গেল। ও মনোযোগ দিয়ে কাজ করছিল। আজ হঠাৎ করে আয়াতের কথা মনে পড়তে ও বাড়িতে গেল, কাজটা কমপ্লিট হয়নি, তাই আবার স্টাডি রুমে গেল কাজটা কমপ্লিট করতে। কাজটা কমপ্লিট করতে 10 মিনিট পেরোতেই কারো উপস্থিতি টের পেতে আজ মাথা তুলে বলল, কে? চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।